আমি ওনাকে ছাড়তে চাই না মা। যদি ছাড়ার হতো তবে তখনই ছেড়ে যেতাম, যখন তিনি আমায় মেনে নেননি। এখন হঠাৎ করে এটার প্রশ্ন কিভাবে উঠলো আমি বিশ্বাস করতে পারছি না। আপনি কথা বলছেন যে আপনি আমাদের দুজনকে এক করেছেন, তিনি কথা বলছেন, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না মা। রাহিতার কথায় দিলারা বেগম মাথা নোয়ান। বুকের ভেতর হাহাকার করে ওঠে তার। তার মনে হলো রাহিতা মেয়েটা একটু বেশি ভালো, স্বপ্নিলকে মন থেকে ভালোবাসে। তাই তো ওর পক্ষ থেকে এত অবহেলা পেয়েও ওর সাথেই থাকতে চাইছেন। দিলারা বেগমের বিশ্বাস ছিল তার স্বপ্নিলের পাগলাটে ভালোবাসা দিয়ে রাহিতার শুরুর দিকের আক্ষেপ মিটে যাবে। স্বপ্নিল রাহিতা সেভাবেই ভালোবাসবে, ওর জন্য এতটাই পাগল হবে যতটা আনিকার জন্য ছিল। কিন্তু এখন তার মনে হচ্ছে তার ধারণা হয়তো ভুল ছিল। তার ছেলে রাহিতার যোগ্যই নয়, কেননা সে পারেনি রাহিতাকে ভালোবাসতে যেভাবে রাহিতা ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। রাহিতার দিক তাকিয়ে মনে মনে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন দিলারা বেগম। এভাবেই তিনি রাহিতার সাথে দুজনের বৈবাহিক জীবনের আরও কিছু খুঁটিনাটি বিষয়ে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করলেন। রাহিতাও সকল কথা বেশ মনোযোগ দিয়ে শোনেন। দুজনের দুপাক্ষিক কথায় সাক্ষী হয় নিশ্চুপ কক্ষের বাখিন দেয়াল। অতঃপর রাহিতার অগোচরে মনে মনে এক ফোন দিয়াটেন দিলারা বেগম। দিলারা বেগমের সাথে কথাবার্তা শেষ করে রাহিতা এখন বের হলো। তখন সন্ধ্যা 7টা। রুমে ঢুকে দেখে স্বপ্নিল তখনও ঘুমিয়ে। সেই যে 5টার দিকে ঘুমিয়েছিল, এতক্ষণেও ঘুম ভাঙেনি তার। এদিকে রাহিতার মনে বইছে উতাল পাথাল ঝড়। সে তো বেশ বড় মুখ করে শাশুড়িকে বলে এলো স্বপ্নিল ওকে ভালোবাসে, কিন্তু আদৌ এ কথাটা স্বপ্নিলের মুখ থেকে শুনতে পাবে তো? ছেলেটা দুনিয়ার সব কথা বলে ওর সাথে, শুধু ভালোবাসি বলে না কখনো। রাহিতার মনে অভিমান জাগে, অজানা কষ্টে দুচোখ ভরে যায়। আর কতদিন এভাবে চলবে? সব যেন ঠিক হয়েও ঠিক নেই ওদের মধ্যে। কিছু একটার অনুপস্থিতি স্পষ্ট ভাসে দুজনের সম্পর্কে। মনের দুঃখে মত্ত রাহিতা আজানের ধ্বনি শুনে অজু করে এসে জায়নামাজ বিছিয়ে লুটিয়ে পড়ে সিজদায়। মহান আল্লাহর নিকট নিজের কষ্টের ফরিয়াদ শেষে বারান্দায় চলে যায়। সন্ধ্যার শেষে শান্ত পরিবেশে ওর অশান্ত মনকে শান্ত করতে কিছুটা সক্ষম হলো। সেখানে চেয়ার পেতে রেলিংয়ে রাখা হাতের ওপর মাথা ঠেকিয়ে এক দৃষ্টিতে আকাশ দেখতে মগ্ন হলো রাহিতা। এভাবেই কেটে গেল বেশ খানিকক্ষণ। সময়ের হুঁশ ফিরতেই রাহিতা রুমে প্রবেশ করে। ঘড়ির দিক তাকাতেই খেয়াল হয় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। একই সাথে খেয়াল করে স্বপ্নিল উঠে গেছে। ওকে দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই উঠেছে। সেভাবেই বিছানা ছেড়ে দরজার দিক হেঁটে যাচ্ছে। স্বপ্নিলকে রুমের বাইরে যেতে দেখে রাহিতা প্রশ্ন করে। কোথায় যাচ্ছেন? রাহিতার কথায় স্বপ্নিল থেমে যায়। ঘাড় বাঁকিয়ে বারান্দার দিকে তাকাতেই রাহিতার অবয়ব নজর কাড়ে ওর। মুহূর্তেই রাহিতার নিকট চলে আসে স্বপ্নিল। ওকে দেখে বলে, তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম, অনেকক্ষণ আগেই উঠেছি। তুমি এতক্ষণ রুমে আসছিলে না, তাই দেখতে যাচ্ছিলাম কোথায় আছো। স্বপ্নিলের কথায় মনে মনে হাসে রাহিতা। ওকে কিছুক্ষণ রুমে পায়নি বলে ও অসুস্থ শরীরে খুঁজতে যাচ্ছিল, অথচ সেই ব্যক্তি কখনো মুখে স্বীকার করে না ওকে ভালোবাসে। রাহিতার ভাবনার মাঝেই স্বপ্নিল ওর হাত ধরে বলে, এই রাতের বেলা একা একা বারান্দায় কি করছিলে রাহি? এমনি আকাশ দেখছিলাম, কিন্তু আপনার হাত এত গরম কেন? জ্বর কি বেড়েছে দেখি মাথাটা? কথা বলতে বলতে স্বপ্নিলের কপালে হাত রেখে আঁতকে ওঠে সে। ভীষণ জ্বর স্বপ্নিলের। সদ্য ঘুম থেকে ওঠা ফুলা ফুলা চোখ দুটোর লালচে ভাব কমেনি এখনো। সেভাবেই স্বপ্নিলের হাত ধরে বিছানার দিকে এগিয়ে আনে রাহিতা। ওকে বসিয়ে দিয়ে কড়া গলায় বলে, তখন ভাত খাওয়ার পর জ্বরের ঔষধ খাননি আপনি, তাই না? জ্বরের মাঝেও স্বপ্নিলের গা ছাড়া ভাব কমে না। সে বেশ সহজভাবেই মাথা নাড়িয়ে স্বীকার করে ওষুধ খায়নি। রাহিতা হতাশ হয়। এখন তো খালি পেটে ওষুধ খাওয়ানোও যাবে না। তাই স্বপ্নিলকে জিজ্ঞেস করে কি খেতে চাইছে সে। কিন্তু খাটে হেলান দিয়ে আধশোয়া স্বপ্নিল চোখ বন্ধ করে জবাব দেয়, সামান্য জ্বর এসেছে রাহি, আমার এরকম জ্বরের অভ্যাস আছে। এতে এত টেনশন নেওয়ার কিচ্ছু নেই, কাল সকালে ঠিক হয়ে যাবে। সামান্য জ্বর তাই না? হাত কপাল পুড়ে যাচ্ছে আপনার। এক কাজ করি, থার্মোমিটার নিয়ে আসি, মেপে দেখি আগে কেমন জ্বর, তারপর ঔষধ খাবেন তো নাকি? কোনো প্রয়োজন নেই, বলেছি তো এসবের দরকার নেই।
স্বপ্নিলের তারা কথায় রাহিতার বেশ রাগ হয়। সে রেগে কিছু বলবে এর মাঝে রুমে প্রবেশ করেন দিলারা বেগম। দুজনকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করেন কি হয়েছে। তাকে দেখে রাহিতা হতাশ সুরে বলে ওঠে, আপনি ঠিকই বলেছিলেন মা, আপনার ছেলে ওষুধ খায়নি, এখন জ্বর বেড়ে গেছে, মাপতেও দিচ্ছেন না জ্বর কত, আবার বলছে ঔষধ নাকি খাবেন না। তার এমন জ্বরের অভ্যাস আছে, অথচ শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। স্বপ্নিলের প্রতি রাহিতার চিন্তা দেখে দিলারা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বললেন, তোর সমস্যা কি স্বপ্নিল? তখনও ওষুধ খাসনি, এখনো খেতে চাইছিস না? এ বয়সে এসে বউয়ের সামনে মার খেতে চাস নাকি? উফ মা, ভালো লাগছে না। এখন কথা বলো না তো প্লিজ, মাথা প্রচণ্ড ব্যথা। স্বপ্নিলের কণ্ঠে ক্লান্তি মেশানো, মাথার ওপর হাত। তা দেখে দিলারা বেগম বলেন, আমি নরম করে ভাত বসাচ্ছি তোর জন্য, পাতলা ঝোল দিয়ে খাইয়ে দিব একটু পর। না খেতে চেয়েও লাভ নেই, আমি তোর বউয়ের মতো নরম নই, একদম পিটিয়ে সোজা করে দিব বলে দিচ্ছি। এক নাগাড়ে কথাগুলো শেষ করে রুম ছাড়লেন দিলারা বেগম। স্বপ্নিল সেই দিক করুণ চোখে তাকিয়ে থাকলেন। রাহিতা উঠে যেতে নিলেই স্বপ্নিল ওর ওড়নার কিনারা টেনে ধরে বাহাত দিয়ে। রাহিতা পিছু ফিরতেই ব্যাকুল কণ্ঠে শুধায়, তুমি আবার কোথায় যাচ্ছ? থাকো না আমার সাথে, ভালো লাগছে না আমার। স্বপ্নিলের কথায় রাহিতার হাসির প্রস্থ চওড়া হয়। ওর হাত থেকে ওড়না ছাড়িয়ে নিতে নিতে বলে, থার্মোমিটার আনতে যাচ্ছি, মাপতে হবে তো জ্বর কত। আমি আবার কই যাব, বসুন চুপচাপ আসছি। রাহিতার জবাবে স্বপ্নিল শান্ত হয়। যথারীতি দিলারা বেগম জোর করে ওকে খাইয়ে দিয়ে যাওয়ার পরে রাহিতার ওষুধ খাইয়ে দেয়। কিন্তু এতক্ষণে 103-এর মতো জ্বর এসে গেছে স্বপ্নিলের। সে শুয়ে আছে নিশ্চলভাবে। চিন্তিত রাহিতা কিছুক্ষণ পর ঠিক করলো স্বপ্নিলের মাথায় জলপট্টি দিয়ে দিবে। যেমন ভাবনা তেমন কাজ। রাহিতা উঠে গেল। বাথরুম থেকে মগ ভরে ঠান্ডা পানি এনে তাতে রুমাল ভিজিয়ে পট্টি দিতে থাকলো স্বপ্নিলের মাথায়। খাওয়ার আগে তেজ দেখালেও জ্বরের প্রকোপে এখন নিস্তেজ স্বপ্নিল। চোখ মুখ লালছে তার, তবু জ্বরের মাঝেই শান্ত করে ধরে আছে রাহিতার এক হাত। সে হাত সরিয়ে নিতে গেলেই দুর্বল কণ্ঠে স্বপ্নিল বলে ওঠে, প্লিজ হাত ছেড়ো না রাহি। স্বপ্নিলের এমন আকুতি শুনে রাহিতার বুক ধক করে উঠল। শক্ত করে ওর হাত ধরে রেখে গায়ের ওপর কাঁথাটা ভালোভাবে টেনে ওকে মুড়িয়ে দিল। কিছুক্ষণ সেইভাবেই জলপট্টি দেওয়ার মাঝে স্বপ্নিলের তাপমাত্রা কিছুটা কমে এলে ওর মাথা ব্যথা থামার কোনো নাম নেই। আস্তে করে ওর হাত ছাড়িয়ে মগ ও রুমাল সরিয়ে সাইড টেবিলে রেখে এক দীর্ঘশ্বাস ফেলল রাহিতা। তবে সন্ধ্যায় ঘুমানোর কারণে স্বপ্নিলের ঘুম ধরছে না। মাথা ব্যথার দরুন চোখ মুখ কুঁচকে রেখেছে বাজেভাবে, তবু রাহিতাকে কিছু বলছে না। কিছুক্ষণ বিরতির পর স্বপ্নিলকে লক্ষ্য করে রাহিতা মৃদু স্বরে ওর মাথায় হাত রেখে বলল, মাথা বেশি ব্যথা করছে, টিপে দিব? স্বপ্নিল হ্যাঁ বা না কিছুই বলল না। চোখ মেলে অপলক রাহিতার দিক তাকালো শুধু। ব্যাস, তাতেই যেন সবটা বুঝে নিল সে। চুপচাপ স্বপ্নিলের চুলে বিলি কেটে মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে টিপে দিতে লাগলো রাহিতা। আরামে পুনরায় চোখ বুজে ফেলল স্বপ্নিল। কিছুক্ষণ সেভাবেই চলার মাঝে স্বপ্নিল যেন ঘুমিয়ে গেল। তাপমাত্রাও বেশ অনেকটা কম এখন। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে করে উঠে গেল রাহিতা। অতঃপর সময় নিয়ে এশার নামাজ পড়ে স্বপ্নিলের পাশে বিছানায় বসলো। দোয়া শেষে ওর কপালে হাত রেখে ফু দিতেই স্বপ্নিল জেগে উঠল। চোখ মেলে শিরে বসা মাথায় ওড়না পেঁচানো রাহিতাকে দেখে মুচকি হাসল সে। বিনিময়ে রাহিতাও হাসল। এতক্ষণে অল্প অল্প ঘামতে শুরু করেছে স্বপ্নিল। জল ছেড়ে এসেছে প্রায়, তাই ধীরে সুস্থে শোয়া থেকে উঠে বসল সে। আলগোছে রাহিতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সময় নিয়ে চুমু খেলো। রাহিতা কিছু বলল না, কোনো প্রতিক্রিয়াও দেখালো না। নীরবে স্বপ্নিলের কাণ্ড দেখে গেল শুধু। চুমু শেষে রাহিতার হাত নিজের বুকের সাথে ঠেকিয়ে স্বপ্নিল বলল, আমায় এত ভালোবাসো কেন রাহি? এবার স্বপ্নিলের মুখে ভালোবাসার কথা বলে রাহিতা চমকায়, তবু মুখে কিছু বলে না দেখে স্বপ্নিল বলে, এতটাই যখন ভালোবাসো তবে কখনো মুখে বলনি কেন? আপনি ভালোবাসেন আমায়? স্বপ্নিলের প্রশ্নের জবাবে রাহিতা পাল্টা প্রশ্ন করলো। ওর প্রশ্নে স্বপ্নিল শান্ত চোখে তাকালো, মাথা নিচু করে হালকা হাসলো। রাহিতার চোখে চোখ রেখে বলল,
তুমি কি বুঝো না? সব সময় শুধু বুঝলেই হয় না স্বপ্নিল। সামনের মানুষটাকে মাঝে মধ্যে শুধু বোঝার মতো ধৈর্য থাকে না। মাথা নিচু করে জবাব দিল রাহিতা। ওর কথায় স্বপ্নিল ভ্রু কুঁচকায়। রাহিতার মুখে স্পষ্ট বিষাদের চিহ্ন, যেন কোনো কিছু নিয়ে ভীষণ দ্বিধায় আছে। ও কি বলছে বুঝতে না পেরে স্বপ্নিল প্রশ্ন করে, মানে কিছু হয়েছে কি? এভাবে কথা বলছো কেন? কিছু হয়নি, আপনার শরীর ভালো না, শুয়ে পড়ুন, ঘুমানোর চেষ্টা করুন। রাত অনেক হয়ে গেছে, আজ রাত জাগাটা উচিত হবে না। কিন্তু রাহি, আমি অনেক ক্লান্ত স্বপ্নিল, সব কিছুর থেকেই। আমায় একটু রেস্ট নিতে দিন। এবার স্বপ্নিল আর কথা বলে না। মেয়েটা এমনিতেই অনেকক্ষণ সেবা যত্ন করেছে ওর। রাহিতার বিশ্রাম প্রয়োজন। আর কথা না বাড়িয়ে স্বপ্নিল হাত ছেড়ে দেয় রাহিতার। লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে রাহিতা পাশ ফিরে শুয়ে পড়ে। ওকে দেখতে দেখতে শুয়ে পড়ে স্বপ্নিল নিজেও। সেভাবেই রাত কেটে যায় দুজনের নিভৃতে। পরের দিন বেশ লম্বা করে ঘুম ভাঙে স্বপ্নিলের। জ্বরের কারণেই হোক বা কদিনের জেটল্যাগ সব মিলিয়ে 11টা বাজে ওর উঠতে উঠতে। জ্বর সেরে শরীর ভালো লাগছে এখন। আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে নিচে নেমে যায় সে। কিন্তু আশ্চর্যজনকভাবে দিয়ে পুরো বাড়িতে কোথাও রাহিতাকে খুঁজে পায় না সে। স্বপ্নিল অবাক হয় শেষমেশ দিলারা বেগমের কাছে যেতেই ওকে জবাব না দিয়ে সরাসরি নাস্তার টেবিলে নিয়ে আসে রুনি। মায়ের চাপে চুপচাপ খেতে বসে স্বপ্নিল। ব্রেডে জ্যাম লাগিয়ে মুখ দিতে দিতেই জিজ্ঞেস করে, রাহিটা কই মা? জানো তুমি, সকাল থেকে ওকে দেখছি না। ছেলের প্রশ্ন ও উদ্বিগ্নতায় কিছুক্ষণ আর চোখে লক্ষ্য করেন দিলারা বেগম। অতঃপর ধীরে সুস্থে গম্ভীর মুখে বলেন, রাহিতা চলে গেছে। মায়ের কথায় মাত্র খাবার গিলতে নেওয়া স্বপ্নিল গল বিলে খাবার আটকে যায়। ওকে কাশতে দেখে উঠে গিয়ে ছেলের পিঠে চাপড়ে দিয়ে পানি এগিয়ে দেন দিলারা বেগম। কোনো মতে নিজেকে সামলে নেয় স্বপ্নিল। তবু মায়ের কথায় প্রশ্নের দল মাথায় ভিড় জমায়। হৃৎপিণ্ড কেঁপে ওঠে ওর। রাহিতা চলে গেছে মানে? নিজ রুমে একা একা পায়চারি করছে স্বপ্নিল। মায়ের বলা একটা কথায় সারা মাথা জুড়ে ঘুরপাক খাচ্ছে। রাহিতা চলে গেছে, এই একটা বাক্যই যেন স্বপ্নিলের ধ্যান জ্ঞান শান্তিতে ব্যাঘাত ঘটাতে যথেষ্ট। ব্যস্ত পায়ে ঘরে এসে রাহিতার নম্বরে ডায়াল করে স্বপ্নিল। বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও যখন রাহিতা ফোন ধরল না, তখন স্বপ্নিল চিন্তায় পড়ে যায়। মেয়েটা ওর ফোন ধরছে না কেন? আগে কখনো তো এমন হয়নি। দুশ্চিন্তার রেখা কপালে নিয়ে অস্থির স্বপ্নিল দ্রুত পায়ে হেঁটে যায় দিলারা বেগমের রুমে। তখন খাবার টেবিল থেকে নিঃশব্দে উঠে গেছেন তিনি। স্বপ্নিলকে জবাব দেননি, কিন্তু এবার স্বপ্নিল নাছোড়বান্দা। প্রসঙ্গ যখন রাহিতার, তখন জবাব তো ওকে নিতেই হবে। দিলারা বেগম বিছানায় বসে খবরের কাগজ পড়ছিলেন। রুমের দরজা ঠেলে শব্দ করে স্বপ্নিল ভেতরে এলে এক পলক চোখ তুলে ওর দিক তাকিয়ে পুনরায় পেপার পড়ায় মনোযোগ দিলেন তিনি। মায়ের সামনে এসে স্বপ্নিল বেশ কবার ডাকলেও দিলারা বেগম বিশেষ সাড়া দিলেন না। এমন ভাব করলেন যেন স্বপ্নিলকে দেখেও তিনি দেখেননি। মায়ের এহেন ঠান্ডা আচরণে স্বপ্নিল মেজাজ হারালো। কণ্ঠ বাড়িয়ে জিজ্ঞেস করলো, রাহিটা কোথায় গেছে মা? আমি কি করে জানবো? নির্বিকারভাবে উত্তর দিলেন দিলারা বেগম। তার এত গা ছাড়া কথা স্বপ্নিলের মোটেও পছন্দ হলো না। কোমরে হাত রেখে বসলো। তুমি কি মজা করছো আমার সাথে? দেখো মা, আমি এখন মোটেও মজা করার মুডে নেই। প্লিজ বলো না, রাহি কই গেছে? আমার টেনশন হচ্ছে। কিসের টেনশন? এই যে এইভাবে হঠাৎ না বলে চলে গেল। আগে তো কখনো এমন করেনি। তবে আজ ওর কি হলো? সব ঠিক আছে তো? আমি জানি ও নিশ্চয়ই তোমায় না বলে কোথাও যায়নি। গেলে তুমি এতটা স্বাভাবিক থাকতে না। ও, দিলারা বেগম এতক্ষণ মনোযোগ দিয়ে স্বপ্নিলের কথা শুনে পুনরায় পেপার পড়া শুরু করতেই স্বপ্নিল এগিয়ে গিয়ে পেপার কেড়ে নিল তার হাত থেকে। ছেলের আচরণে বিরক্ত দৃষ্টিতে তাকালেন দিলারা বেগম। স্বপ্নিল সেদিকে পাত্তা না দিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এমন করছো কেন মা? কেন বলছো না রাহিতার ব্যাপারে? আমার অবস্থা কি তুমি বুঝতে পারছো না? এবার দিলারা বেগম মুখ খুললেন। এতক্ষণ চেপে রাখা কথা বের করে বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, তোর অবস্থা কেন বুঝবো? তুই কখনো রাহিতার অবস্থা বোঝার চেষ্টা করেছিস? স্বপ্নিল অবুঝের ন্যায় তাকিয়ে থাকে মায়ের দিকে। থেমে থেমে শুধায়, মানেটা খুব সহজ স্বপ্নিল। মেয়েটা এতদিন অপেক্ষায় ছিল তোর ভালোবাসার, তোর থেকে স্ত্রীর যোগ্য মর্যাদার, কিন্তু তুই তো ওকে সেভাবে মূল্যই দিতি না। এখন রাহিতা গেলেও তোর কি, আর থাকলেই বাকি।
মায়ের কথায় স্বপ্নিল কয়েক মিনিটের জন্য শুদ্ধ হয়ে যায়। জবাব দেওয়ার ভাষা হারিয়ে ফেলে যেন। নিজেকে সামলে তেজি কণ্ঠে উত্তর দেয়, মা, তুমি কি আদৌ জানো তুমি কি বলছো? তুমি যা বলছো তা অনেক আগের কাহিনী। আমাদের বিয়ের শুরুটা কিভাবে হয়েছিল, কোন পরিস্থিতিতে হয়েছিল, আমার মানসিক অবস্থা তখন কেমন ছিল, সবটাই তুমি জানো। আমাদের সম্পর্কের পারিপার্শ্বিকতা তোমার থেকে লুকায়িত নয়। এখন দিন বদলেছে, আমি পাল্টেছি। রাহিতার প্রতি, আমাদের দুজনের সম্পর্কের প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তো তুমি এখন এসব কথা কেন বলছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এক নাগাড়ে সবগুলো কথা বলে স্বপ্নিল থামে। মায়ের উত্তরের অপেক্ষায় তার মুখের দিক চেয়ে রয় অনিমেষ। স্বপ্নিলের কথায় দিলারা বেগম তাচ্ছিল্যের হাসি হাসেন। ব্যঙ্গাত্মক কণ্ঠে সুধান, তাই নাকি? রাহিতাকে কখনো বলেছিস এসব, নাকি নিজের মনেই সব ঠিক করে কল্পনার জগতে বাস করছিস? মায়ের কথায় স্বপ্নিলের চোয়াল শক্ত হয়। শীতল চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, রাহিতা এসব বলেছে তোমায়? স্বপ্নিলের প্রশ্ন দিলারা বেগমের রাগ হয়। গদ্দপটা এখনও রাহিতাকে ভুলি ভাবছে। দাঁতে দাঁত চেপে তিনি বললেন, রাহিতা কখনো কিছু বলে? এটা আমার চেয়েও ভালো তুই জানিস রে। রাহি কখনোই নিজের কষ্ট অন্যকে বলার মতো মেয়ে নয়। তোদের দুজনের মধ্যে কি হয়েছে তা আমাকে বলেনি, অন্য কাউকে তো মোটেও না। বরং আমিই তোদের দুজনের মাঝের শিথিল হওয়া সম্পর্কের একটা সমাধান করতে ওর সাথে আলাপ করেছিলাম। কিসের আলাপ? ভ্রু তুলে প্রশ্ন করে স্বপ্নিল। মায়ের কথাবার্তা খুব একটা সুবিধার ঠেকছে না ওর কাছে। স্বপ্নিলের প্রশ্নে এক দীর্ঘশ্বাস ফেলে দিলারা বেগম সব খুলে বলেন। স্বপ্নিল বিদেশ থেকে ফিরে আসার পর সেদিন রাহিতাকে ডেকে এনে কি বলেছিলেন তা বিস্তারিত বলতেই স্বপ্নিলের চোখে মুখে আতঙ্কের রোশনি উঠে দেয়। আলাদা হওয়ার কথা কানে আসতে এতক্ষণ টিপ টিপ করা হৃৎপিণ্ড বক্ষপিঞ্জরের বাইরে আসতে ধরে। নিজেকে সামলাতে ব্যর্থ স্বপ্নিল চেঁচিয়ে উঠে বলে, এসব কি বলছো মা? কিসের ডিভোর্স? আমাদের দুজনের মধ্যে এমন কিছুই হয়নি যাতে বিষয়টা ডিভোর্স পর্যন্ত গড়ায়। আমরা দুজন কখনো আলাদা হব না। আমি রাহিতাকে আমার থেকে আলাদা হতেই দিব না। স্বপ্নিলের কথায় সরু চোখে ওর দিক তাকিয়ে থাকলেন দিলারা বেগম। স্বপ্নিলের ক্রোধান্বিত অনলে ঘি ঢেলে বললেন, এখন যে বড্ড দেরি হয়ে গেছে রে বাপ। তুই যখন রাহিতাকে মেনে নিতে চাসনি, আমি তখনই রাহিতাকে কথা দিয়েছিলাম ও যদি কোনোদিন এ সম্পর্ক ছিন্ন করতে চায় আমি ওকে সাপোর্ট করব, কোনো বাধা দিব না, স্বেচ্ছায় ওকে যেতে দিব। এখন তুই চাইলেও আমি চাইলেও মানে? সবকিছু কি তোমাদের ইচ্ছা মতোই চলবে নাকি? আমার ইচ্ছার কোনো দাম নেই তোমার কাছে? মায়ের কথা শেষ না হতেই ফুপিয়ে উঠে বলে স্বপ্নিল। ওর চোখ মুখ টকবক করছে রাগে। কি মনে করছে এরা শাশুড়ি বৌমা সবসময় নিজেদের মর্জি ওর উপর চাপিয়ে দিবে আর সে চুপচাপ মেনে নিবে? অবশ্যই না। স্বপ্নিল আহমেদ নিজের বউকে কিছুতেই হাতছাড়া করতে পারবে না, অসম্ভব। মনে মনে এসব ভেবে মায়ের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে স্বপ্নিল বলে ওঠে, দেখো মা, অনেক হয়েছে এসব। আমি আর তোমাদের কথা মানতে পারবো না। মগের মূল্য পেয়েছো নাকি? যখন মন চাইবে আমার বিয়ে করিয়ে দিবে, আবার যখন মন চাইবে বউকে সরিয়ে দিলে। আমার দিকটা দেখি কেউ ভাবেই না। আশ্চর্য। একটু থেমে বলে, তবে অনেক হয়েছে, আর নয়। তোমার কথা তো বাদই দিলাম। রাহিতার বেশি সাহস বেড়েছে দেখছি। আমায় না বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। স্বপ্নিলের জীবন থেকে চলে যাওয়া কি এতই সহজ? ও হয়তো আসবে না। স্বপ্নিল, জোর করবি না ওকে। মেয়েটা এমনিতেই অনেক কষ্টে আছে। আসবে না মানে? ও আসবে না, ওর খাড় আসবে। কোথায় গেছে বলো? নিশ্চয়ই বাপের বাড়ি, তাই না? আর যাবেই বা কোথায়? তাই তো আমিও কেন যে বোকার মতো এতক্ষণ টাইম ওয়েস্ট করছিলাম। এক্ষুনি যাচ্ছে ওর মাথা থেকে সব ভূত বের করতে। আর তোমার সাথে তো এসে কথা বলছি। খবরদার আটকানোর চেষ্টা করবে না আমায়। আগে তোমার বৌমাকে নিয়ে আসি, না আসতে চাইলে তুলে আনবো ওকে। বেশি আহ্লাদি হয়ে গেছে। রাগে গজগজ করতে করতে রুম ছেড়ে বেরিয়ে গেল স্বপ্নিল। দিলারা বেগম ওকে বেশ কয়েকবার ডাকার পরেও সাড়া দিল না কেউ। ঝড়ের বেগে রুমে যেয়ে ড্রেস চেঞ্জ করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে। এদিকে স্বপ্নিলকে রেগে মেগে বাড়ি থেকে বের হতে দেখে তার অগোচরেই হেসে উঠলেন দিলারা বেগম। ছেলে তার ভালোই খেপেছে। রাহিতার যাবার কথা শুনে কি পাগলামিটাই না করলো। হওয়ার পর থেকে আজ অব্দি কখনো তার সাথে উঁচু স্বরে কথা বলেনি স্বপ্নিল। আর আজ সে রাহিতার জন্য এরকম করলো। যাক, অবশেষে ছেলে আর ভালোবাসার জালে পা দিয়েছে ঠিকই। যে ভবিষ্যতের আশায় দুজনের জুটি বেঁধেছিলেন সেদিন আজ এলো ঠিকই। মনে মনে এসব ভেবে সন্তুষ্ট হলেন দিলারা বেগম। রাহিতা যে তার পিছে ঘটে যাওয়া এসবের কিছুই জানে না। স্বপ্নিলকে হঠাৎ দেখে নিশ্চয়ই চমকে যাবে সে। স্বপ্নিল
কি কি পাগলামি করতে পারে ভেবে নিজে নিজে হেসে আর এক দফা কুটি কুটি হলেন দিলারা বেগম। ঠিক সে সময় রুমে এলেন সামিরা। মাকে এভাবে একা একা হাসতে দেখে বেশ অবাকই হলো বটে। বিস্মিত সুরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মা, তুমি একা একা এভাবে হাসছো কেন? আচমকা মেয়েকে আসতে দেখে নিজেকে সামলে নিলেন দিলারা বেগম। মেয়েকে উত্তর না দিয়ে চোখের চশমা ঠিক করে স্বপ্নিলের মাটিতে ফেলে রেখে যাওয়া নিউজ পেপার তুলে নিজের গম্ভীর মুখে পড়ে নিতে লাগলেন। সামিরা সেদিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর প্রসঙ্গ পাল্টিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, ভাইয়ের কি হয়েছে? উপর থেকে জিনিস ভাঙার আওয়াজ আসছিল, খুব রেগে আছে মনে হয়। আবার ঝড়ের বেগে কই যেন বের হয়ে গেল। ওর কি হয়েছে তুমি কিছু জানো? মেয়ের প্রশ্নে কিছুক্ষণ ওর দিক চেয়ে রইলেন দিলারা বেগম। মুখ ঠেলে বেরিয়ে আসা হাসিকে সাবধানে ঠেলে দিয়ে অবাক হওয়ার ভান করে বললেন, তাই নাকি? এই ছেলেটার যে মাঝে মধ্যে কি হয় কে জানে। বাপের বাড়িতে নিজ রুমের বারান্দায় একা একা বসে আছে রাহিতা। ফোনটা বিছানার উপরে রাখা, বার কয়েক রিং হয়ে ওখানেই গড়াগড়ি খাচ্ছে। রাহিতা জানে এ সময় এতবার কে ফোন দিচ্ছে, কিন্তু স্বপ্নিলের ফোন ধরার ইচ্ছে আকুলতা কোনোটাই এ মুহূর্তে ওর মাঝে নেই। রাহিতা বোঝে না এ ছেলেটার সমস্যা কি। কাছে থাকলে তো কখনোই ভালোবাসার কথা বলে না, তবে দূরে গেলে কেন এত ব্যাকুল হয়। একটু শান্তিতে কদিন একা থাকার জন্য রাহিতা এসেছে এ বাসায়। এখন স্বপ্নিলের সাথে কথা বলে সে শান্তিতে ব্যাঘাত ঘটাবে না সে আর। রাহিতার ভাবনার মাঝে রুমে আসেন ওর মা। ওকে বারান্দায় একা বসে থাকতে দেখে ওর পাশে এসে দাঁড়িয়ে বলেন, কি রে, একা বসে আছিস কেন এভাবে? কিছু না মা, এমনিতেই বসে আছি। তুমি এখানে যে রান্না বান্না সব শেষ, কিছু হেল্প লাগবে আমার? হ্যাঁ, তুই একটু ডেজার্ট বানিয়ে দে তো রাহি। আমি পোলাও রোস্ট সব বানিয়ে রেখেছি। এত কাজ সব ঠিকঠাক মিটে গেলেই হলো। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। মায়ের সাথে কথাবার্তা বলতে বলতে রান্নাঘরের উদ্দেশ্যে চলে যায় রাহিতা। এক ফাঁকে ওকি মারে বোনের রুমে। মূলত ওর ছোট বোন হৃদিতাকে দেখতে আজ ছেলেপক্ষ আসবে বাসায়। প্রেমের সম্পর্ক ছিল দুজনের। ছেলেরা অন্য শহরে থাকে, এবছর সে বিদেশ চলে যাচ্ছে মাস্টার্স করতে। তাই দেখা সাক্ষাৎ করে সময়ক্ষণ ঠিক করে সবার সম্মতিতে আক্ত পরিয়ে রাখতে চায় দুটো পরিবার। সেজন্যই আজ ছেলেপক্ষকে লাঞ্চের দাওয়াত দিয়েছে রাহিতাদের বাড়ি থেকে, যার দরুন এত আয়োজন। হৃদিতাকে নতুন জামাকাপড় পরতে দেখে হাসি মুখে এগিয়ে যায় রাহিতা। আয়নার সামনে দাঁড়ানো বোনের পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলে, রেডি হওয়া শুরু করিসনি কেন এখনো? তোর শ্বশুরবাড়ির লোকেরা তো একটু পরেই আসবে। এই তো শুরু করব এখন। ওর সাথে তো বেশিরভাগ সময় অনলাইনে কথা হয়েছে আপু, সামনাসামনি 2-3 বার দেখা হয়েছে। তাই আজ পরিবার নিয়ে বিয়ের কথা বলতে আসছে দেখে বেশ নার্ভাস লাগছে। রাহিতার হাত ধরে বলে হৃদিতা। বোনের কথা শুনে আনমনেই হাসে রাহিতা। নিজের বিয়ের সময় এমন পরিস্থিতি সে পার করে এসেছে। যদিও স্বপ্নিল ও ফাহিম দুজনের মধ্যে পার্থক্য আছে। স্বপ্নিল এসেছিল অনিচ্ছায়, আর ফাহিম আসছে স্বেচ্ছায়, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য। তাই বোনকে অভয় দিতে রাহিতা ওর মাথায় হাত বুলিয়ে বলে, এ সময় এমনটা মনে হয় স্বাভাবিক রীতি, তবে তুই একদমই টেনশন করিস না। ফাহিমকে তো তুই চিনিসই, তাই না? ওর পরিবারও ঠিকই তোকে পছন্দ করবে, দেখিস। বাকিটা আমরা সামলে নিব সবাই মিলে। এখন এসব ভাবা বাদ দিয়ে জলদি রেডি হ। আমি মাকে হেল্প করি। খালামুনি মা দুজন মিলে রান্না করছে। আমার ডেজার্ট বানাতে বললো। যাই আমি, তোর কোনো হেল্প লাগলে ডাক দিস। ঘড়ির কাঁটা পেরিয়ে দুপুর 2টো বাজলো মাত্র। ফাহিম ফোন করেছে রাধিতাকে। বাসা সঠিক খুঁজে পাচ্ছে না ওরা। রওনক অফিস থেকে এখনো বাসায় পৌঁছায়নি বিধায় রাহিতার মা ওকে বললেন, তুই একটু এগিয়ে গিয়ে ওদের বাসা চিনিয়ে দিবি রাহি। তোর বাবা তো মিষ্টি আনতে বেরিয়েছে একটু আগে, এখনো এলো না। এদিকে ছেলেরা প্রায় পৌঁছেই গেছে, দাঁড়িয়ে রাখাটা ঠিক হবে না। আচ্ছা, আমি যাচ্ছি, কোনো সমস্যা নেই। তুমি রিদিকে বলো ফাহিমের নাম্বার আমায় পাঠিয়ে দিতে। ওরা কোথায় আছে কথা বলে নিয়ে আসো বাসায়। রাহিতা বেরিয়ে যাওয়ার আগে মায়ের উদ্দেশ্যে কথাটা বলে। এদিকে রাহিতাদের বাসা গলির শেষ প্রান্তে হওয়ায় গলির সামনে গাড়ি সাইড করে রেখে আগেই নেমে গিয়েছে ফাহিম। উদ্দেশ্য বাড়ির এক্সাক্ট ঠিকানাটা শুনে সেদিকে গাড়ি নিয়ে যাওয়া। সরু গলিতে একবার ভুল দিকে গাড়ি ঢুকিয়ে ফেললে পরের দিক ঘোরাতে ঝামেলা পোহাতে হয়। কিছুক্ষণ গলির ভেতর হেঁটে যেতেই
একটি গাড়ি চোখে পড়ে ওর। গাড়িওয়ালাকে ওই এলাকার লোক মনে করে তাকে থামিয়ে বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে ফাহিম। রাগের চোটে বের হয়ে শ্বশুরবাড়িতে আসছিল স্বপ্নিল, কিন্তু রাহিতাদের বাড়ির ওই গলির সম্মুখে ঢুকতেই একজনের ডাকে গাড়ি থামালো সে। পাশে তাকাতে একটি শ্যামবর্ণের সুদর্শন পুরুষ নজরে এলো স্বপ্নিলের। স্বপ্নিলকে গাড়ি থামাতে দেখে ছেলেটা জানালার কাছে এগিয়ে এসে হাসি মুখে বলল, এখানে আজমল শিকদার সাহেবদের বাসা গলির কোন দিকে আপনি কি বলতে পারেন? আসলে এই এলাকায় নতুন এসেছি তো, তাই চিনতে পারছি না কোন পাশ দিয়ে যাব, ডান দিকে না বাম দিক। হঠাৎ এক আগন্তুক ছেলের মুখে নিজ শ্বশুরের নাম শুনে স্বপ্নিল খানিকটা অবাক হয়। একবার বাড়ির ঠিকানা বলতে গিয়েও বলে না পাছে। খানিকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ চিনি তো, তবে আপনাকে তো চিনলাম না। আপনি কি তাদের আত্মীয়? স্বপ্নিল বাড়ি চিনে শুনে ফাহিম মনে মনে বেশ খুশি হলো। সেই খুশির রেশ ওর চোখে মুখে খেলা করলো। যেদিকে ভ্রু কুচকে চেয়ে রইল স্বপ্নিল, এরই মাঝে ফাহিম হালকা এসে বলল, জি, এখনো আত্মীয় হয়নি, তবে খুব শীঘ্রই হতে যাচ্ছি বই কি। তা কিভাবে? আসলে যার বাড়িতে যাব উনি আমার হবু শ্বশুর মশাই। মেয়ে দেখতে যাচ্ছি তো, প্রথমবার এদিকে আসলাম, তাই রাস্তা চিনছি না। বাই দা ওয়ে, থ্যাংক ইউ। ফাহিম কথা বলা শেষ করবে, এরই মাঝে ওর ফোনে কল আসায় সে থেমে যায়। স্বপ্নিল তখনও খটকায়। মেয়ে দেখতে আসছে মানে? এসব কি বলছে এই ছেলে? কপালে চিন্তার ভাঁজ নিয়ে থাকার মাঝে হঠাৎ করে ফাহিমের কথায় স্বপ্নিলের হৃৎপিণ্ড থমকে যায়। কান খাড়া হয়, নজর তির্যক হয়। ফাহিম কথা শেষ করবে, এরই মাঝে স্বপ্নিল তড়াক করে দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়ে এবং মুহূর্তে ওর সামনে চলে আসে। কল কেটে সামনে তাকাতেই স্বপ্নিলকে নিজের সামনে দেখে খানিকটা অবাকই হয় ফাহিম। তবুও পাশ কাটিয়ে পেছন নিজেদের গাড়ির দিক যেতেই স্বপ্নিলকে বাধা দেয়। ওর চোখ মুখ বেজায় শক্ত, মাথার ভাঁজে বিবিধ চিন্তার পাক। ফাহিম ওর শ্বশুর বাসায় মেয়ে দেখতে যাচ্ছে, এর মধ্যে আবার রাহিতার সাথে ফাহিমের কথা। এসব কিছু কোন দিকে ইঙ্গিত করছে? এজন্যই কি এভাবে চলে এলো রাহিতা? সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। অতিরিক্ত চিন্তায় কপাল ঘামতে শুরু করেছে স্বপ্নিলের। একদিকে ওর মন বলছে রাহিতা ওর সাথে এমন করতে পারে না, কিন্তু কাল রাতে রাহিতার ওসব কথা, একই সাথে আজ সকালে মায়ের কথাবার্তা শুনে স্বপ্নিলের অশান্ত মস্তিষ্ক তা মানতে নারাজ। রাহিতা যদি সত্যি ওকে ছাড়তে চায়, স্বপ্নিলের হৃৎপিণ্ডের ছটফটানি বাড়ে। অসহ্য দহনে বুকের ভেতর কেঁপে ওঠে। অত্যন্ত হিংস্র অথচ গম্ভীর কণ্ঠে ফাহিমের উদ্দেশ্যে বলে, যেখানে থেকে এসছো সেখানেই চলে যাও। আচমকা স্বপ্নিলের মুখে এমন কথা শুনে ফাহিম চমকে ওঠে। লোকটা কে? আর এটা কেনই বা বলছে তাকে? আশ্চর্য তো। তবে স্বপ্নিলের কথাকে সে বিশেষ পাত্তা দেয় না। আগের মতোই নির্বিকার ভাবে হেঁটে চলে যেতে লাগে নিজের গাড়ির থেকে। যা দেখে স্বপ্নিলের রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। ক্রোধে দিক বিদিক ভুলে যাওয়ার স্বপ্নিল দ্রুত বেগে এগিয়ে এসে ফাহিমের কলার চেপে ধরে। আচমকা এহেন আক্রমণে ফাহিম বেশ অবাক হয়, একই সাথে রেগেও যায়। স্বপ্নিলের হাত থেকে নিজের কলার ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, কি সমস্যা আপনার? পাগল নাকি? এভাবে চিনেন না জানেন না এমন মানুষের কলার চেপে ধরেছেন কেন? আজব তো। ফাহিমের কথায় এতক্ষণ আটকে রাখা মেজাজ নিমিষেই সপ্তাকাশে ওঠে স্বপ্নিলের। এক প্রকার চেঁচিয়ে উঠে ধমক দিয়ে বলে, আমি পাগল না? আমার কথা না শুনলে এখন তোর এমন অবস্থা করব যে তুই নিজেই পাগল হয়ে যাবি, বুঝেছিস? তোকে ভালোভাবে বলছি, যেখান থেকে এসেছিস সেখানেই ফেরত চলে যা। ওই বাসায় মেয়ে দেখতে যেতে হবে না। দেখেন মিস্টার, আপনাকে দেখে যথেষ্ট ভালো পরিবারের মনে হচ্ছে। আমি জানি না আপনি কেন এরকম গুন্ডার মতো বিহেভ করছেন, কিন্তু আমি আপনার কথা মানতে বাধ্য নই। একবার কেন, 100 বার মেয়ে দেখতে যাব। আমার হবু বউকে আমি দেখতে যাচ্ছি, এতে আপনার কি? আমার কি মানে? আমারই তো সব। তুই যাকে দেখতে যাচ্ছিস সে আমার। একটা কথা কান খুলে শুনে রাখ, রাহিতা আমার বউ, ও শুধু আমার। রাহিতার দিকে চোখ দিলে কিভাবে সেই চোখ টেনে তুলতে হয় তার স্বপ্নিলের ভালোভাবেই জানা আছে। এজন্যই বলছি ভালোই ভালোই এখান থেকে চলে যা, নয়তো। স্বপ্নিলের মুখে রাহিতার নাম শুনে ফাহিম কিছুটা আন্দাজ করতে পারে কি হচ্ছে এখানে। স্বপ্নিল যে ওকে ভুল ভাবছে তা দিব্যি বুঝতে পারছে সে। তাই নিজেকে সামলে বেশ খানিকটা বল প্রয়োগ করে স্বপ্নিলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলে,